তাহলে দেখ আমরা ডিসপ্লেসমেন্ট সম্পর্কে আরো কিছু কথা বলবো, এবং আমরা ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স এই দুটোকে একসঙ্গে দেখতে চাইবো ততক্ষণে। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, ঠিক আছে, এন্ড ডিসটেন্স মানে অতিক্রান্ত দূরত্ব। আমরা সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে পড়ব একসঙ্গে। ঠিক আছে, আমি আগেই বললাম যে যে কোনো দুটো পয়েন্টকে যদি আমরা কনসিডার করি, তারপরে দিস ইজ পয়েন্ট 1 এন্ড দিস ইজ পয়েন্ট 2, যে কোনো দুটো পয়েন্ট হতে পারে। তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে পার্টিকেলটা মনে করছি আমি এই পাথ দিয়ে গেছে, হতে পারে পার্টিকেলটা এই পাথ দিয়ে গেছে, হতে পারে পার্টিকেলটা ডাইরেক্ট সরাসরি গেছে, হতে পারে পার্টিকেলটা সরাসরি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে। এনি পাথ ফলো করতে পারে পার্টিকেলটা, ভেবে দেখ, যে কোনো একটা পাথ পার্টিকেলটা ফলো করতে পারে তিনটে পাথের মধ্যে। আচ্ছা আমি পাথের নাম দিচ্ছি, তিনটে পাথের মধ্যে যে কোনো একটা পাথ পার্টিকেলটা ফলো করতে পারে, ঠিক আছে। তাহলে দেখ প্রতি ক্ষেত্রে এদের ডিসপ্লেসমেন্ট সেম হবে, কারণ ডিসপ্লেসমেন্ট কোনটা, ইনিশিয়াল আর ফাইনাল যে পজিশন ভেক্টর ডিফারেন্স। কারণ দেখ আমি যদি এটাকে আমি কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে চলে আসি, জাস্ট কিছুই নয়, দিস ইজ আওয়ার ওয়াই এন্ড দিস ইজ আওয়ার এক্স। তাহলে এই একের সবসময় একটা কোঅর্ডিনেট সিস্টেম দরকার। কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া মানে একটা পার্টিকেলকে লোকেট করতে গেলে আমাকে সবসময় এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্য নিতে হবে, যেটাকে আমরা নির্দেশ তন্ত্র বলে থাকি বা ফ্রেম অফ রেফারেন্স, যেটাকে আমরা নির্দেশ তন্ত্র বলে থাকি, বা আমি বলতে পারি দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি কোনো একটা পার্টিকেলকে যখন বলছি কোথায় আছে, তখন আমাকে জিজ্ঞেস করবো যে কার সাপেক্ষে। ধর ধর আমি যদি বলি যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোথায় আছে, আমি ধর বললাম আমার গ্রামে আছে, সিরিজ গণিতে আছি, ধর আমি বললাম, তার মানে এখানে সিরিজ গণিত হচ্ছে আমার সাপেক্ষে নির্দেশ তন্ত্র। এবার ধর আমি এভাবে বলতে পারি যে আমি এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছি, যদি আমার কাছে কেউ বাইরের লোক জানতে চায়, তখন বাঁকুড়া ডিস্ট্রিক্টটা আমার জন্য নির্দেশ তন্ত্র, ফ্রেম অফ রেফারেন্স। মানে কোনো কিছু যখন আমি লোকেশন জানাতে চাইবো, তখন আমাকে একটা কিছু রেফারেন্স দিতে হবে, কার সাপেক্ষে আমি বলছি, দ্যাট ইজ ফ্রেম অফ রেফারেন্স। এবং ম্যাথামেটিক্যালি ফ্রেম অফ রেফারেন্স বিভিন্ন রকমের হতে পারে। ম্যাথামেটিক্যালি দিস ফ্রেম অফ রেফারেন্স মে বি অফ ভেরিয়াস টাইপস। আমরা এই ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কে আরো অনেক ডিটেলস পড়বো কখন, নিউটনস লতে। যখন আমি নিউটনস ল পড়াবো তখন এই ফ্রেম অফ রেফারেন্স একটা আলাদা টপিকস বলবো। বাট এখানে একটু ম্যাথামেটিক্যাল ফ্রেম অফ রেফারেন্স জেনে রাখলেই হবে, যে ম্যাথামেটিক্যালি ফ্রেম অফ রেফারেন্স মূলত যেগুলো হয় কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স, কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। তাহলে একটু আধটু হয়তো জানিস, ম্যাথামেটিক্স পড়েছিস। কার্টেসিয়ান ফ্রেম, পোলার ফ্রেম, পোলার ফ্রেম, কার্টেসিয়ান পোলার, ঠিক আছে, স্ফেরিক্যাল পোলার, সিলিন্ড্রিক্যাল পোলার, বিভিন্ন ধরনের হয়। স্ফেরিক্যাল, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল, এরকম বিভিন্ন ধরনের ফ্রেম অফ রেফারেন্স হয়। তো আমরা এই যেটা ইউজ করছি এটা হচ্ছে কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স, এক্স ওয়াই বা এক্স ওয়াই জেড দিয়ে যেটা আমরা রিপ্রেজেন্ট করি, এক্স ওয়াই বা আমরা যেগুলো এক্স ওয়াই জেড বলে থাকি, এগুলো হচ্ছে কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে। এই ফ্রেম অফ রেফারেন্স তোরা ম্যাথমেটিক্সে যখন তোরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বি, স্থানাঙ্ক জ্যামিতি, সেখানে প্রথমে আছে। তো আমার যদি এখানে কোথাও কোথাও এগুলো প্রয়োজন হয় আমি সেখানেই বলে দেবো, কার্টেসিয়ান ফ্রেম, পোলার ফ্রেম, স্ফেরিক্যাল ফ্রেম, সিলিন্ড্রিক্যাল ফ্রেম, আমার যখন যখন দরকার হবে আমি বলে দেবো। যেমন এখন আমার প্রয়োজন হচ্ছে কার্টেসিয়ান ফ্রেম। কার্টেসিয়ান ফ্রেম এখানে হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, দিস এক্স ওয়াই প্লেন ইজ এ কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। এই কার্টেসিয়ান ফ্রেমের এটা একটা অরিজিন, ও এই বিন্দুর সাপেক্ষে থেকে আমি এদিকে লোকেট করছি। এক নম্বর পার্টিকেলটা পজিশন ভেক্টর আমি বলছি কার সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে, আমি ভেক্টরের সময় বলেছি। 2 নম্বর পার্টিকেলটা বলছি এদিকে। তাহলে দেখ আমি যেটা একটু আগে দেখাচ্ছিলাম ছবিটা, সেই ছবিটা চলে এলো। তাহলে এই যে পজিশন ভেক্টরটা, এটি ডেল্টা আর ছিল, দেখ, তাহলে এই ডেল্টা আরটা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট। তাহলে এর যে মান দেখি ডেল্টা আরটা কিন্তু ফিক্সড আছে, সবসময় এটাই হবে। পার্টিকেলটা এই পাথ দিয়ে যাক, পার্টিকেলটা এই পাথ দিয়ে যাক, আর পার্টিকেলটা সোজা একদম স্ট্রেট লাইন বরাবর যাক, সব ক্ষেত্রে মড অফ ডেল্টা আর উইল বি সেম, মড অফ ডেল্টা আর উইল বি সেম। তার মানে ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউড সেটা সবসময় একই এসে দেখ। কিন্তু আমাকে যদি ডিস্টেন্স জিজ্ঞেস করে, অতিক্রান্ত পথ যদি জিজ্ঞেস করে, তাহলে আমার তিনটা যে আমার পাথ রয়েছে, তিনটা পাথে 3 রকম হবে, তিনটা পাথে কিন্তু 3 রকম হবে। অতিক্রান্ত দূরত্ব কিন্তু তিনটা পাথে 3 রকম হবে।
ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব ডেফিনেশন কি? যেমন ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন বা সরণের ডেফিনেশন আমরা কি বললাম, যে ডিফারেন্স বিটুইন টু পজিশন ভেক্টর, দুটো পজিশন ভেক্টরের মধ্যে যে ডিফারেন্স, এবং বুঝতে পারছি সেটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো পাথ দিয়ে যাক সেটা কি থাকছে, ডিফারেন্স বিটুইন টু পজিশন ভেক্টর। কিন্তু অতিক্রান্ত দূরত্বটা কি? টোটাল পাথ লেন্থ, যে পাথটা যাবে সেই পাথটার দৈর্ঘ্য, দিস ইজ স্কেলার কোয়ান্টিটি। টোটাল পাথ লেন্থ, পাথটার দৈর্ঘ্যটা জানতে হবে আমাকে, টোটাল পাথ লেন্থ। ঠিক আছে, তো দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, পজিশন ভেক্টর বলে দিচ্ছে, দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি এন্ড দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি। যে পাথটা তুই অতিক্রম করছিস সেই পাথটার দৈর্ঘ্য, কিন্তু এখানে পাথটার দৈর্ঘ্য জানার দরকার হচ্ছে না, ওই পাথটার ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্টের মধ্যে যে পজিশন ভেক্টরের ডিফারেন্স সেটা জানার দরকার হচ্ছে। তাহলে এখানে এই পাথটা যদি বলি এক নম্বর পাথ, এটা যদি এ পাথ বলি, এটা যদি বি পাথ বলি, এটা যদি সি পাথ বলি, এ পাথের যা দৈর্ঘ্য, বি পাথের যা দৈর্ঘ্য আর সি পাথের যা দৈর্ঘ্য সব আলাদা। মানে প্রতি ক্ষেত্রেই ডিসপ্লেসমেন্ট সেম হলো, ডিস্টেন্স প্রতি ক্ষেত্রে আলাদা টোটাল পাথ লেন্থ যেহেতু। তাহলে বল দেখি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কি সম্পর্ক থাকা উচিত একটা দুটো পার্টিকুলার পয়েন্টের জন্য? সবসময় ডিস্টেন্স সবসময় বেশি হবে। দেখ ডিস্টেন্স সবসময় বেশি হচ্ছে, ডিস্টেন্স সবসময় বেশি হচ্ছে, সব থেকে যেটা হতে পারে ইকুয়াল হতে পারে, কখন তাতে কম হওয়ার সম্ভাবনা। ডিস্টেন্স কখনোই দেখ ডিসপ্লেসমেন্টের থেকে বা সরণের থেকে কম হওয়ার সম্ভাবনা, কিন্তু যেটা হতে পারে সেটা কখনো সমান হয়ে যেতে পারে। মনে কর পার্টিকেলটা সোজা সোজাই গেল, এই পাশটা ধরেই গেল, মাঝখানের পাশটা ধরেই গেল, তাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউড সেম হয়ে যাবে, ম্যাগনিটিউড সেম হয়ে যাবে। অন্য আদার্স যে কোনো ক্ষেত্রে যে কোনো পাথ তুই বল, 1 আর 2 নম্বর পয়েন্টের মধ্যে যে কোনো জয়েনিং পাথ থেকে তুই ভাব, সেটা সবসময় বেশি হবে। ডিস্টেন্স ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। বাট এখানে একটা মডিউলাস সাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব জরুরি। তা নাহলে কি হবে বলতে, একই ইকুয়েশনের একদিকে ভেক্টর একদিকে স্কেলার লিখতে পারিনি। কোন একটা ইকুয়েশন সাপোজ আমি লিখছি a প্লাস b ইকুয়াল টু c, ইটস এ কারেক্ট ইনকারেক্ট ইকুয়েশন। কেন? লেফট সাইডে আমার স্কেলার আছে, রাইট সাইডে লেফট সাইডে আমার ভেক্টর আছে, রাইট সাইডে আমার স্কেলার হয়ে গেছে, এটা হতে পারে না, এটা ভেক্টর দিতেই হবে। অথবা আমি এইটা বলে দিতে পারি যে যদি আমি এটা লিখতে চাই যে a প্লাস b ইকুয়াল টু c, কোনো অসুবিধা নাই, তাহলে আমাকে এটা মড দিতে হবে। মানে বুঝতে পারছি a আর b এর মান বলছে সিটাকে। তাহলে যখন আমি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টকে কি ইকুয়েশন প্রকাশ করতে চাইছি, দিস মডিউলাস সাইন ইজ ভেরি নিডেড, দিতেই হবে তাকে। এমনকি যদি আমি a মাইনাস a লিখি, a ভেক্টর মাইনাস a ভেক্টর সমান যদি আমি 0 লিখি, দিস ইজ অ্যাকচুয়ালি ইনকারেক্ট রিপ্রেজেন্টেশন, 0 ভেক্টর বলা উচিত। বুঝা গেল ব্যাপারটা? তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে এটা একটা সম্পর্ক রয়েছে। অথবা আমি বলতে পারি যে সরণ, এটা যদি ঘুরিয়ে লিখি, মনে করো সরণ মড অফ সরণ লেস দেন ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। অথবা আমি বলতে পারি মড অফ সরণ ডিভাইড বাই অতিক্রান্ত দূরত্ব, ডিভাইড বাই অতিক্রান্ত দূরত্ব ইজ লেস ইকুয়াল টু 1। অনেক সময় কোশ্চেন দেয় যে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব অনুপাত একের থেকে কম হয় না বেশি হয় না সমান হয়, অথবা যদি কোশ্চেন দেয় অতিক্রান্ত দূরত্ব বাই সরণ ঘুরিয়ে দিলে কি হবে, গ্রেটার দেন 1 হয়ে যাবে। যদি এটা ঘুরিয়ে দেয় যে অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মড সরণ, এটা কি হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 1। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। I will discuss more about thing about displacement. এই প্রবলেমে যেগুলো অ্যারাইজ করে সাধারণত, দেখ প্রবলেমে কি অ্যারাইজ করে আমরা দেখেছি যে আমাদেরকে এরকম প্রবলেম সাধারণত দেওয়া হয়, যে মনে কর একটা বলছি একটা সার্কেলের মনে কর সাপোজ আমি বলছি একটা সার্কেল, ঠিক আছে, দেখবি এরকম দেয় যে একটা পার্টিকেল সার্কেলের পরিধি বরাবর যাচ্ছে, মনে কর ব্যাস। এই কোশ্চেন খুব কমন কোশ্চেন, তোর মাধ্যমিক হয়তো করেছি 9 এর সময়, যে পার্টিকেলটা এখানে স্টার্ট করলো যেতে, যে পার্টিকেলটা এইখান থেকে গিয়ে সাপোজ ধর এইখানে পর্যন্ত গেল, এখান থেকে এটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, এখানে পর্যন্ত গেছে। তাহলে তাহলে আমরা কেউ যদি জিজ্ঞেস করে যে এই পার্টিকেলটার এটা মনে করো রেডিয়াস আর দেওয়া আছে, আমরা যদি ডিস্টেন্স কত আর ডিসপ্লেসমেন্ট কত বলতে পারবি? হোয়াট ইজ ডিস্টেন্স এন্ড হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট?
ডিসপ্লেসমেন্ট মানে আমি মড ডিসপ্লেসমেন্ট বলতে চাইছি। স্যার ডিসপ্লেসমেন্টটা তো r√2, হ্যাঁ r√2 হবে, তার মানে √r² প্লাস r², রেডিয়াসটা যদি r হয়। ঠিক, কারণ এটা হচ্ছে যে তোর এটা রেডিয়াস যদি r হয় আর এটাও r হবে, এটাও r তো আছে, এটা r হবে, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট মানে কোনটা জানা দরকার, এটা জানা দরকার, তাই তো? তাহলে এবিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মড ডিসপ্লেসমেন্ট এবি, সেটা কত হচ্ছে √r² প্লাস r², সেটা কত হচ্ছে r√2। ডিস্টেন্সটা কত হবে বল? ডিস্টেন্সটা স্যার 2πr/4। হ্যাঁ 2πr/4, কারণ এটা 1/4 অংশ পুরোটা, আমি একটা শুধুমাত্র দেখ একটা অংশকে নিয়েছি, এই অংশটা আছে, তাহলে এ থেকে বি এটা পুরোটার কি 4/1 তাহলে 2πr/4 বলতে পারি, দ্যাট ইজ নাথিং বাট πr/2, দিস ইজ দ্য ডিস্টেন্স। সিমিলারলি আমি তোমাকে সেম বিষয়টাতে এবার মনে করো আমি কি করলাম, যে সাপোজ এটা আমাদের রেডিয়াস আছে, সাপোজ মনে কর আমি হাফ সার্কেল করে দিলাম, এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এখান থেকে স্টার্ট করে আমি এখানে চলে গেলাম, এইখানে চলে গেলাম, ঠিক আছে, এইটা রেডিয়াস আর, তাহলে বল আমার ডিস্টেন্স কত হবে আর ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্টটা তো 2r, আর ডিস্টেন্সটা হচ্ছে πr। হ্যাঁ 2πr/2 2 দিয়ে ভাগ করলে তাহলে πr হয়ে যাবে, এটা হাফ অর্ধেকটা নিয়েছি, তাহলে ডিস্টেন্স মানে কি টোটাল পাথ লেন্থ, তাহলে পাথ লেন্থ মানে কি পজিটিভ বরাবর হবে, আর মড ডিসপ্লেসমেন্ট যদি বলি তাহলে এবি, এবি কত জাস্ট 2r ড্যাশটা, ঠিক আছে। আচ্ছা এবারে মনে করো আমি বললাম সাপোজ এটাতেই আচ্ছা পুরোটা যদি ঘুরে তাহলে জিরো হবে, বুঝতে পারছিস? যদি মনে করো ফুল পুরো সার্কেলে যদি ঘুরে এখান থেকে শুরু করে এসে একদম এইখান পর্যন্ত চলে আসে, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যদি একই হয়ে যায়, কমপ্লিট যদি সার্কেল করে দেয় তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো আর ডিস্টেন্স 2πr, ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাবে, প্রাথমিক আর শেষ বিন্দু যদি একই হয়ে যায় তাহলে ডিফারেন্স থাকছে কি, পজিশন মার্কটা কোনো থাকছে না, কিন্তু যে ডিস্টেন্সটা হবে ডিস্টেন্সটা হয়ে যাবে টোটাল পরিধিটা হয়ে যাবে, তাহলে ডিস্টেন্সটা হয়ে যাবে 2πr। এবার মনে কর দেখ এগুলো মাধ্যমিকে তোরা করেছি, মাধ্যমিকের কনসেপ্ট দিয়ে এগুলো পাওয়া যাচ্ছিল, এবার আমি একটু এইচএস এর 11 যে কনসেপ্টটা বললাম সেটা থেকে করবো, এই প্রবলেমটাকে আমি একটু চেঞ্জ করে দিতে পারি। সাপোজ ধর পার্টিকেলটা এই পয়েন্ট পর্যন্ত এসছে, এ থেকে বি পয়েন্ট, বি পয়েন্টটা সাপোজ এখানে আছে, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলে দিই মনে কর সাপোজ 30 ডিগ্রি, তাহলে তোর ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে কি করে নির্ণয় করবি? এখান থেকে এখানে এ থেকে বি পয়েন্টে গেছে, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট? স্যার ত্রিভুজ সূত্র দিয়ে। ত্রিভুজ সূত্র দিয়ে করতে হবে। তাহলে আমি যদি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বের করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে এখানে একটা ত্রিভুজ ফর্ম করেছে, বুঝতে পারছিস? এটা মনে করো অরিজিন, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এখানে কার্ভটা আছে, এ থেকে বি পার্টিকেলটাই হবে। তাহলে পজিশন ভেক্টর হলো কিরকম আছে, এদিক থেকে এইদিকে একটা আছে, এদিক থেকে এইদিকে একটা আছে, এদিক থেকে এইদিকে, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, তাহলে আমার এইটা কত হবে?
এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া আছে থিটা 30 ডিগ্রি। What is the distance and what is the displacement? Can you say? বের কর কত হবে। এই দুটো কি, এই দুটো তো আর, এটাও আর, এটাও আর। তাহলে আমাদের R1 R2 দেওয়া আছে ডেল্টা আর, এটা ডেল্টা আর এর ফর্মুলাটা আমি কি বললাম এখনই, রুট ওভার R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার মাইনাস 2R1 R2, মানে প্লাস 2 এটা হওয়া উচিত, প্লাস 2R1 R2, এইভাবে আমরা লিখবো, বারবার আমি বলেছি, cos 180 মাইনাস 30। তাহলে এখানে R1 R2 সব আর, আর আলফাটা 30 ডিগ্রি বসিয়ে দিয়েছি, তাহলে কত হবে, রুট আর স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2R স্কয়ার ইন্টু cos 150 ডিগ্রি। আচ্ছা cos 180 মাইনাস 3 মানে মাইনাস cos 30, এইভাবে লেখাটি ভালো। cos 180 মাইনাস আলফা মানে আমরা আগেই বলেছি, there is nothing but minus cos alpha, so it will be minus cos 30। মাইনাস cos 30 এর মান কত, মাইনাস রুট 3/2, তাহলে এখানে হচ্ছে যে মাইনাস রুট 3/2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে রুট ওভার 2R স্কয়ার মাইনাস রুট 3R স্কয়ার, তাহলে আর স্কয়ারটা কমন নিলে বাইরে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আর রুট ওভার 2 মাইনাস রুট 3। দিস উইল বি দ্য আনসার, এটা আনসার হবে। ডিসপ্লেসমেন্টটা কত হবে বলতে পারবি, এ ডিসটেন্সটা, ডিসটেন্সটাকে বলতো কিভাবে করব, স্যার AC is equal to r theta দিয়ে, এস ইকুয়াল টু আচ্ছা যে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, ঠিক, ভেরি গুড। তাহলে আমরা জানি কোণ ইকুয়ালস টু চাপ বাই ব্যাসার্ধ, এই যে মাধ্যমিকে পড়েছিস। এখানে অ্যাঙ্গেলটা কত আছে 30 ডিগ্রি, এটাকে রেডিয়ানে প্রকাশ কর, পাই বাই কত হয়, পাই বাই 6, 30 ডিগ্রি মানে, তাহলে পাই বাই 6 ইকুয়ালস টু এটা কত এবি ডিভাইড বাই ব্যাসার্ধ আর, তাহলে এবিটা আমার জানার দরকার, তাহলে এবি সমান জাস্ট কত হচ্ছে পাই আর বাই 6। দিস উইল বি দ্য আনসার, দিস উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স। বুঝা গেল ব্যাপারটা, কিভাবে প্রবলেম করবি। ঠিক আছে, হ্যালো, বুঝতে পারলি তো, তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা তাহলে আমার ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট সম্পর্কে যা কিছু জানার ছিল সেগুলো আমাদের পড়া হলো, ঠিক আছে। আমি আরেকটা প্রবলেম দিতে পারি ওদেরকে, একটা প্রবলেম কত এই কিছু প্রবলেম হিসেবে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা আর একটু পড়ি নি তারপরে প্রবলেম করব। নেক্সট আমরা পড়ি যে স্পিড এন্ড, আমরা প্রথমে পড়লাম হচ্ছে ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স, এই দুটো আমাদের পড়া হলো এখনো পর্যন্ত, এই দুটো ভেরিয়েবল পড়া হয়েছে, ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভেলোসিটি এন্ড স্পিড, ভেলোসিটি এন্ড স্পিড, ভেলোসিটি এন্ড স্পিড। তোকে ব্যাপারটা এখানে একটু বুঝিয়ে দিই দেয়,
যে এই ভেলোসিটি আর স্পিড এই বিষয়ে কিভাবে আসছে, ইন দ্য সেম ওয়ে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স থেকে এটা আসবে। এটার পরের স্টেপ এটা হবে। কেন বলছি দেখ, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। দেখ এর একটা ভেক্টর কোয়ান্টিটি ছিল, এবং এর যদি আমি কোনো স্কেলার কাউন্টার পার্ট বলি, স্কেলার অংশ এটাকে বলা হয়। সরণের যদি আমি স্কেলার কাউন্টার পার্ট বলি, সরণের ম্যাগনিটিউডটা নিলে সেটা একটা স্পিড বটে, সেটা একটা ডিস্টেন্স বটে ম্যাগনিটিউডটা নিলে। সবসময় হচ্ছে না কিন্তু হওয়া সম্ভব, মানে সরণের একটা স্কেলার কাউন্টার পার্ট, সরণের একটা পার্ট বলতে পারি ইন দ্যাট সেন্স। স্কেলার কাউন্টার পার্ট সেটা হচ্ছে যে আমাদের দূরত্ব। ইন দ্য সেম ওয়ে আমরা ভেলোসিটি বা বেগ যদি বলি, বেগ তার যে স্কেলার কাউন্টার পার্ট, সেটা আমরা পাবো দ্রুতি, যেটাকে আমরা এখানে স্পিড বলছি। সেম টাইপস অফ একটা স্কেলার একটা ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি। দিস ইজ ভেক্টর কোয়ান্টিটি, দিস ইজ স্কেলার কোয়ান্টিটি, হিয়ার দিস ইজ ভেক্টর কোয়ান্টিটি, দিস ইজ স্কেলার কোয়ান্টিটি। বাট এর পরের টপিকটা আমরা যখন পড়বো এক্সিলারেশন, এই এক্সিলারেশনের কিন্তু কোনো স্কেলার কাউন্টার পার্ট নেই। এক্সিলারেশনের কোনো স্কেলার কাউন্টার পার্ট নেই ত্বরণের। যেমন বেগের সঙ্গে দ্রুতি আছে, ডিসপ্লেসমেন্টের সঙ্গে ডিস্টেন্স আছে, ত্বরণের সঙ্গে কিন্তু সেরকম কিছু স্কেলার কাউন্টার পার্ট নেই। ওই জন্য আমরা দুটো একসঙ্গে কম্পেয়ার করে পড়ছি, ডিসপ্লেসমেন্টের সঙ্গে ডিস্টেন্স, ভেলোসিটির সঙ্গে স্পিড পড়বো, অ্যান্ড অ্যাক্সিলারেশনটা আমরা আলাদা করে পড়বো। আমাদের এখন টপিক হচ্ছে ভেলোসিটি অ্যান্ড স্পিড। ওকে, তাহলে our topic of discussion is velocity and speed. আচ্ছা, ভেলোসিটির ডেফিনেশন ইটস ভেরি ন্যাচারাল। ভেলোসিটির ডেফিনেশন আমি কি বলতে পারি, যে আমরা এতক্ষণ একটা অবজেক্টের চেঞ্জটাকে বুঝছিলাম, পজিশনের চেঞ্জটাকে বুঝছিলাম, কিন্তু আমরা এখন জানতে চাইবো যে সময়ের সাপেক্ষে পজিশন চেঞ্জটা কি হারে হচ্ছে। একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যখন পার্টিকেলটা যাচ্ছে, সেই পার্টিকেলটার যে পজিশনের চেঞ্জ হচ্ছে, এই পজিশন থেকে এই পজিশনে যে পজিশনের চেঞ্জ হচ্ছে, সেটা টাইমের সাপেক্ষে কত টাইমে কতটা পজিশন চেঞ্জ হচ্ছে, টাইমের রেসপেক্ট আমরা দেখতে চাইবো। তার মানে প্রতি একক সময়ে আমরা জানতে চাইবো এর পজিশনটা কতটা চেঞ্জ হচ্ছে, প্রতি একক সময়ে যে পজিশনের চেঞ্জ, তার মানে কি প্রতি একক সময়ে যে সরণ, তাহলে একক সময়ে যে সরণ হচ্ছে সেটা হচ্ছে যে ভেলোসিটি, বেগ। তাহলে সময়ের সাপেক্ষে সরণের হার আমি বলতে পারি, সরণের হার বলতে পারি ডেফিনেশন হিসেবে, সরণের হার। ওকে, রেট অফ ডিসপ্লেসমেন্ট, অথবা বলতে পারি রেট অফ চেঞ্জ অফ পজিশন, বলতে পারিস। এই সরণের থেকে পজিশন বলাটা অনেক ভালো, কারণ চেঞ্জ অফ পজিশন মানে সরণ, এটা বলার প্রয়োজন নাই। তাহলে আমি বলতে পারি যে অবস্থান পরিবর্তনের হার, এটাও বলতে পারি। একক সময়ে সরণ আমি বলতে পারি, দ্যাট ইজ অলসো রাইট, প্রতি একক সময়ে সরণ বলতে পারি। অথবা আমি কি বলতে পারি, যে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার, অবস্থানের পরিবর্তনের হার, অবস্থানের পরিবর্তনের হার। সেটাকে আমি কিভাবে ডিফাইন করতে পারবো ম্যাথামেটিক্যালি সরণকে প্রথমত আমরা কি দিয়ে প্রকাশ করবো সেটা আগে জানি। ডিসপ্লেসমেন্টকে সাধারণত আমরা যেটা দিয়ে প্রকাশ করি আর ভেক্টর দিয়ে প্রকাশ করি, ভেলোসিটিকে আমরা ভি ভেক্টর দিয়ে প্রকাশ করি, আর ডিসপ্লেসমেন্টকে আমরা দেখেছি আর দিয়ে প্রকাশ করছি, ডেল্টা আর দিয়ে। আচ্ছা, মানে ওই দূরত্বকে অনেক সময় এস দিয়ে প্রকাশ করা হয়, দূরত্বকে এস দিয়ে প্রকাশ করবো আমরা, আর সরণকে সাধারণত ডেল্টা আর বা আর দিয়ে প্রকাশ করবো, ডেল্টা আর और আর এই দুটো দিয়ে প্রকাশ করবো। ভেলোসিটিকে ভি ভেক্টর দিয়ে প্রকাশ করবো, স্পিডকে জাস্ট ভি দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে। বা কখনো কখনো ইউ দিয়েও প্রকাশ করা যেতে পারে, স্পিডকে ইউ দিয়েও প্রকাশ করা যেতে পারে। তো সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার, তাহলে মনে করো একটা পার্টিকেল এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, এই পয়েন্টে যেতে তার একটা টাইম লেগেছে, সেই টাইমটা ধরো আমি ডেল্টা টি ধরলাম, ডেল্টা টি। কেন আমি ডেল্টা টি ধরলাম বলতে আমি তো টি ধরতে পারতাম, ডেল্টা টি কেন হচ্ছে, এটা হচ্ছে চেঞ্জ। মানে মনে কর টাইমটা কেন চেঞ্জ বলছি, মনে কর এই পার্টিকেলটা যখন 1 নম্বর পজিশনে ছিল, 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে গেছে, আমি মনে করি স্টপওয়াচটা যখন আমি চালু করি, স্টপওয়াচটা আসলে আমরা 0 থেকে চালু করি। সাপোজ আমি এখান থেকে পার্টিকেলের জন্য যাচ্ছি, আমি স্টপওয়াচে করে মাপছি কতটা সময়, স্টপওয়াচটা আমার 0 থেকে শুরু হয়, তাই আমরা এই টাইমটাকে টি বলি। মনে করি এখানে 0 ছিল, আর এইখানে মনে করি যখন পার্টিকেলটা পৌঁছালো তখন মনে করো স্টপওয়াচে সাপোজ 33 সেকেন্ড হলো, তা তখন আমরা কিভাবে লিখি, টাইমটা কত বলি, টি সমান 33 সেকেন্ড বলি, টি সমান 33 সেকেন্ড বলি, 33 সেকেন্ড বলি। বাট এটা তো এরকমও হতে পারতো, ধর এইবারে আমি নেক্সট
সেকেন্ড টাইম যখন আরেকটা পার্টিকেল যখন এখান থেকে এখানে যাচ্ছে, তখন আমি বললাম যে আমি তো স্টপার সাথে 0 করলাম নাই, 33 আছে। তারপরে 33 এর পরে দেখা গেল এই যে এখানে 44 এ থামলো, 44 সেকেন্ড এখানে পৌঁছে গেল। তখন এই টাইমটা আমি কি করে নির্ণয় করবো, কত টাইম গেছে? জাস্ট 44 - 33 করবো, দ্যাট ইজ 10 সেকেন্ড। তাহলে এইটা দেখ, এটা হচ্ছে যদি T1 বলিস, এটা যদি T2, এটা যদি T1 বলিস, এটা যদি T2 বলি, তাহলে এটা কত হবে বলতে কি? T2 - T1, that can be written as delta T। বল। আপনি যে 44 থেকে -33 11 তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? তাহলে এই যে ডেল্টা টি, এখানে T2 - T1 করতে হচ্ছে, কিন্তু এইখানে আমাকে T2 - T1 করিনি, বাট এখানে হয়ে যাচ্ছে 33 - 0, দিস is T1 and this is T2. So whenever we talk about time, that is actually difference of two times. Whenever we talk about position, difference between two position vector, একটা 0 হতে পারে। মনে করো একটা যদি মূল বিন্দু থেকে স্টার্ট হয় কোনটা, এখান থেকে যখন স্টার্ট হয়ে এখানে পৌঁছালো মূল বিন্দু থেকে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে যখন বলবো এটা যদি বা এখানে বলি, এটা যখন আমরা পজিশনটাকে শুধুমাত্র r বলছি, তার মানে সেটা আসলে কি r - 0। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ইন জেনারেল আমাদের এগুলোকে ডেল্টা টি, ডেল্টা আর বলাই বেশি ভালো। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে মনে কর আমি যখন এখানে আমি জানতে চাইছি যে সময়ের সাপেক্ষে যে পরিবর্তন, যেটা আমি বলতে চাইছি, সাপোজ ধর আমি বলছি যে অবস্থানের যে পরিবর্তন সেটা আমার ডেল্টা আর হয়েছে, তার মানে সেটা ডিসপ্লেসমেন্ট কত টাইম হয়েছে, সেটা ডেল্টা টি টাইমে। তাই দেখ আমি এখানে বলতে পারি ডেল্টা টি টাইমে আমার যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে ডেল্টা আর। তাহলে একক সময়ের ডিসপ্লেসমেন্ট কত? ডেল্টা আর বাই ডেল্টা টি। দিস ইজ ভেলোসিটি, একক সময় যে সরণ, ডেল্টা আর বাই ডেল্টা টি। অথবা সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার, এটাকেও বোঝাচ্ছে ডেল্টা আর বাই ডেল্টা টি, মানে কি অবস্থানের পরিবর্তনের হার। আমি বলেছিলাম এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াই এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই, এভাবে আমরা লিখি। ডেরিভেটিভ পড়ানোর সময় বলেছিলাম যে ওয়াই এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন হয়, আর যদি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হয় তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। যার সাপেক্ষে সেটা নিচে থাকবে, এখানে কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে, এখানে টাইমটা নিচে আছে। এবং যার সাপেক্ষে সেটা কি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চলরাশি। তখন তাহলে আমি এখানে ভেলোসিটিকে এইভাবে প্রকাশ করতে পারি, দ্যাট ইজ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল্টা আর বাই ডেল্টা টি। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ভেলোসিটি, দ্যাট ইজ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল্টা আর বাই ডেল্টা টি। বুঝা গেল ব্যাপারটা? এবারে দেখ যদি আমি স্পিড বলি, স্পিডকে আমি কিভাবে ডিফাইন করবো? তাহলে ডেল্টা আর এর জায়গায়, কারণ সেটা আমরা পজিশন নয়, ডিফারেন্স বিটুইন টু পজিশন ভেক্টর নয়, তো ডেল্টা আর এর জায়গায় আমি ডেল্টা এস বলতে পারি। ইট ক্যান বি রিটেন এজ ডেল্টা এস, নো ভেক্টর সাইন, কারণ এটা পাথ লেন্থটাকে বোঝাচ্ছে। ডেল্টা টি টাইমে মনে কর যে পাথ লেন্থটা গেল, সেটাকে যদি আমি প্রকাশ করি সময়ের সাপেক্ষে, ডেল্টা এস বাই ডেল্টা টি হবে। তাহলে যেটা এটা একক সময়ের সরণ ছিল, এটা কি হবে? একক সময় অতিক্রান্ত দূরত্ব, একক সময় দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব, তাহলে সেটা স্পিড। তাহলে এটাকে আমি ভি বা ইউ দিয়ে প্রকাশ করতে পারি। দ্যাট ইজ নো ভেক্টর সাইন। Representation is not difference, but this delta s and delta r have the difference. Delta r by delta t with vector sign আমরা বলি, কারণ একক সময় সরণকে বোঝাচ্ছে, এটা একক সময় দূরত্বকে বোঝাচ্ছে, বা সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হারকে বোঝাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন। দিস ডেফিনেশন ইজ মোর অ্যাকসেপ্টেবল এটার থেকেও এটা মোর অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তার কারণটা আমি এখনই বলবো যে কেন এটার থেকে এটা আমি মোর অ্যাকসেপ্টেবল বলছি, একটু পরে তুই বুঝতে পারবি। তার দেখ আপাতত আমি এখান থেকে যেটা পেলাম কনক্লুশনটা, সেটা হচ্ছে আমি ভেলোসিটিকে ম্যাথমেটিক্যালি এইভাবে ডিফাইন করতে পারি, দ্যাট ইজ ডেল্টা আর বাই ডেল্টা টি, অর ইউ মানে স্পিডকে আমি এইভাবে ডিফাইন করতে পারি, দ্যাট ইজ ডেল্টা এস বাই ডেল্টা টি। যদিও আমরা ইউ ভি এগুলোকে কখনো ভেলোসিটি কখনো স্পিড বলে যেটা খুশি করবো, এখানে আমি দুটো ডিফারেন্স করার জন্য আলাদা আলাদা দিলাম, আর কিছুই না। কিন্তু এইখানে আমি একটা বিশেষ বিষয় ধরে নিয়েছি, একটা বিশেষ অ্যাজাম্পশন ধরে নিয়েছি অলরেডি করতে গিয়ে, সেটা হচ্ছে যে ডেল্টা টি সময়টা, এই ডেল্টা টি সময়টা মনে কর সেটা এর ক্ষেত্রে প্রযোজ্য, এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে একটা জিনিস এখান থেকে বলতো, এই ভেলোসিটির এই যে দ্রুতি বা স্পিডের যে ডেফিনেশন দিয়েছি, এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা যেগুলো বলে থাকি যে একটা বাস মনে করে যাচ্ছে এত বেগে, সেটা ভুল কথা, সেটা স্পিড। মানে একটা বাস মনে কর রূপসীমা থেকে মনে কর বাঁকুড়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছিস সেটা আমরা যেটা ধরে সেটা অতিক্রান্ত দূরত্ব হইতো, সে রাস্তা হয়ে এঁকে বেঁকে যেমন খুশি করে যায়, তো সেটা আমরা কি ধরে অতিক্রান্ত দূরত্ব।
এবং ডিভাইড বাই টাইম করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্পিড। ঠিক আছে, তাহলে আমরা যেগুলো ইউজ করি সেটা ভেলোসিটি নয়, বেগ বলা উচিত নয়, দ্রুতি অ্যাকচুয়ালি। আমরা ইংরেজিটা ঠিক বলি কিন্তু বাংলাটা ভুল বলি। বাংলাতে বলি বেগ, ইংরেজিতে স্পিডেই বলি। ঠিক আছে, ভেলোসিটি বলি না, ভেলোসিটি কিন্তু নয়। ঠিক আছে, তাহলে দেখ যেটা আমি এখানে বলতে চাইছিলাম, যে এখানে আমি কি একটা বিশেষ বিষয় ধরে নিয়েছি। এই যে আমি যেটা নির্ণয় করেছি যে একটা মনে করো পার্টিকুলার ডিস্টেন্স বা আমি একটা ডিসপ্লেসমেন্ট, এটা ধর আমি স্ট্রেট লাইন বরাবর গেলে কি হবে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টে কি হবে, যখন আমরা কোনো স্ট্রেট লাইন বরাবর যাবে তখন ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টে কি হবে, ডেল্টা আর বাই ডেল্টা এস যা খুশি বলতে পারি আমি, তার মানে এটা ডেল্টা আর। এটা যদি ডেল্টা আর হয়, মনে করি ডেল্টা টি সময় গেছে, ডেল্টা টি সময় গেছে, তাহলে আমি বলে দিচ্ছি যে ডেল্টা আর বাই ডেল্টা টিটা হচ্ছে ভেলোসিটি। এটা আসলে কি নির্ণয় করেছি, এভারেজ নির্ণয় করেছি, এভারেজ। এটা আসলে এভারেজ ভেলোসিটি, গড় বেগ। পুরো পুরো দূরত্বটাকে দিয়ে পুরো টাইম দিয়ে ভাগ করেছি, এটা এখান থেকে এখানে টোটাল ডিস্টেন্স বা টোটাল ডিসপ্লেসমেন্ট তাকে আমি ডেল্টা টি দিয়ে ভাগ করেছি, মানে এটা কি এভারেজ ভেলোসিটি, গড় বেগ। কারণ দেখ এইটা আমার এইটা আমাকে বেগ সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন দিতে পারবে না। এই ভি ইজ ইকুয়াল টু ডেল্টা আর বাই ডেল্টা টি, এই ইকুয়েশনটা আমাকে বেগ সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন দিতে পারবে না। কেন বল দেখি? তুই মনে কর দিস ইজ, সাপোজ আমি ধরে নিচ্ছি যে দিস ইজ ফুলকুসমা এন্ড দিস ইজ বাঁকুড়া, এন্ড মাঝখানে মনে কর এখানে রায়পুর আছে, এখানে মনে কর সিমলাপাল আছে, এখানে তালডাংরা আছে। ঠিক আছে, তাহলে দেখ আমি যে ভেলোসিটি নির্ণয় করছি টোটালটা সাপেক্ষে ডেল্টা আর বাই ডেল্টা টি। এখন এই টাইমে যখন আমি এই জায়গাটাকে ধরবো, সাপোজ এই জায়গাটা ধর ডেল্টা আর ওয়ান, আর এখানে মনে কর যে টাইমটা লেগেছে ডেল্টা টি ওয়ান, তাহলে এইখানে যে ডেল্টা আর ওয়ান বাই ডেল্টা টি ওয়ান, এইটা যে ভি ওয়ান হবে সেটা এর সঙ্গে নাও সমান হতে পারে। তাহলে আমি যদি বলি যে কোনো একটা বস্তুর বেগ এত বা দ্রুতি এত ফুলকুসমা থেকে বাঁকুড়া যাওয়ার সময়, যেটা আমি বলেছি সেটা আমি একটা গড় বেগ আসলে বলছি বা গড় দ্রুতি বলছি, কারণ সেটা ফুলকুসমা থেকে রায়পুর যাওয়ার সময় নাও থাকতে পারে, সেটা রায়পুর থেকে সিমলাপাল যাওয়ার সময় নাও থাকতে পারে, সেটা সিমলাপাল থেকে তালডাংরা যাওয়ার সময় নাও থাকতে পারে। তার মানে যে ভি ইজ ইকুয়াল টু ডেল আর বাই ডেল টি বলছি টোটালটার সাপেক্ষে, this velocity will not give you the complete information about the velocity of the object, actual velocity of the object. তাহলে আমি যদি এটাকে বিভিন্ন ইন্টারভ্যালে ভাগ করি, আমি বুঝতে পারছি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এইটা কার্যকরী হবে কখন বল দেখি, যদি পুরো রাস্তাটাতে কোনাটা একই স্পিডে যায় বা একই ভেলোসিটি নিয়ে যায়, পুরো রাস্তাটা জুড়ে ইউনিফর্ম স্পিডে বা ইউনিফর্ম ভেলোসিটি সমবেগে যদি যায় বা সুষম বেগে যদি যায়, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যদি যায় সমবেগে বা সমদ্রুতিতে, যাই বলি না কেন, স্ট্রেট লাইন বরাবর বলছি, দুটোর মান সেম হবে, সমবেগে বা সমদ্রুতিতে যদি যায় তাহলে এটা অ্যাকসেপ্টেবল, তাহলে এইটা আমাকে কমপ্লিট ইনফরমেশন দেবে। বাট যদি এটা ইউনিফর্ম মোশনে না হয়, যদি মনে করো প্রত্যেক সময় এটা চেঞ্জ হতে থাকে, প্রত্যেক সময় যদি চেঞ্জ হতে থাকে, তাহলে আমি কি চাইবো, at each and every point ভেলোসিটি আমি জানতে চাইবো। I will be interested about the velocity at each and every point যদি আমার ভেলোসিটি চেঞ্জ হয়। রায়পুরে একরকম, রায়পুর ব্রিজে একরকম, রায়পুর ব্রিজ থেকে নামলে আর একরকম, ঠিক আছে তো, চিলতোড়ে আর একরকম, মানে এই যে ভেলোসিটি যদি প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হয়, তাহলে I will be interested about the velocity at each and every instant of time, at each and every instant of time আমি ভেলোসিটি জানতে চাইবো, যে আমার 9টা 1 এ ভেলোসিটি কত, 9টা 2 এ ভেলোসিটি কত, 9টা 3 এ ভেলোসিটি কত, আরো ভালোভাবে জানতে চাইলে 9.001 এ কত, 9.00001 এ কত। তার মানে আমি যদি মোর একুরেটলি জানতে চাই, আমাকে কি করতে হবে, এই যে ইন্টারভ্যালটাকে যতটা সম্ভব ছোট করতে হবে, যতটা সম্ভব, as much as possible। যদি আমার ভেলোসিটি at each and every point at each and every instant of time এ চেঞ্জ হয়, তখন আমি অবশ্যই ইন্টারেস্টেড হব at each and every point এ ভেলোসিটি জানতে। তার মানে আমাকে টাইমের যে ডিফারেন্সটা, একটা সময় থেকে একটা টাইমের ডিফারেন্স, ডেল্টা টি should be very very small, that is this delta t should be tends to 0, this delta t should be tends to 0। টাইমের যে ডিফারেন্সটা একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাচ্ছে, টাইমের ডিফারেন্সটা যদি ভেরি ভেরি স্মল হয়, তার মানে কি আমি at each and every instant of time এ ভেলোসিটি পাবো। So this average velocity can be converted like this delta r by t now have to convert it like this,
limit delta t tends to 0. Now these things, this limit delta t tends to 0, delta r by delta t will give you the complete information at each and every instant of time. এবং যেহেতু এটা খুব ক্ষুদ্র সময়ের জন্য, খুব তাৎক্ষণিক সময়ের জন্য বেগকে প্রকাশ করছে, তাই এটাকে আমরা ভি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলি, ভি তাৎক্ষণিক ভেলোসিটি বলি। তাহলে যখন কোন একটা কোন নন ইউনিফর্ম মোশনে চলবে, তখন তাৎক্ষণিক যে বেগ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভি ইনস্ট্যান্টেনিয়াস। এবং এই যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল আর বাই ডেল টি, এটাকে আমরা বলতে পারি ডিআর বাই ডিটি। এটাই আমি পড়িয়েছিলাম কখন, যখন ডেরিভেটিভ পড়িয়েছিলাম, যে এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে কখন ডিওয়াই বাই ডিএক্স বলা হয়, when delta x tends to 0, when limit delta x tends to 0। আমি বারবার বলছি এটাকে আরেকবার রিভিশন করবি ডেরিভেটিভটাকে, তাহলে তুই লজিকটা বুঝতে পারবি মেন। তার মানে আমি এখানে পরিষ্কার যে আমি টু কাইন্ডস অফ ভেলোসিটি পাচ্ছি, একটা হচ্ছে এভারেজ ভেলোসিটি, একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বাট দিস ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ মোর সিগনিফিক্যান্ট দেন দ্য এভারেজ ভেলোসিটি। কারণ আমি যদি প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি জানি, তাহলে আমার এভারেজ ভেলোসিটি না জানলেও চলবে। তার মানে দিস ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ মোর ফান্ডামেন্টাল দেন দিস এভারেজ ভেলোসিটি। তাৎক্ষণিক বেগটা বেশি মৌলিক গড় বেগের থেকে। কোশ্চেন হয় অনেক সময় তাৎক্ষণিক বেগ এবং গড় বেগের মধ্যে কোনটা বেশি মৌলিক? তাৎক্ষণিক বেগ, কারণ এটা ইচ অ্যান্ড এভরি পয়েন্টের ভেলোসিটি দিচ্ছে, আর এটা ওভারঅল একটা গড় ভেলোসিটি দিচ্ছে। যদি ইউনিফর্ম মোশনে থাকে একমাত্র তবেই এটা ইউজফুল, কিন্তু এটা ইউনিফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ নন ইউনিফর্ম মোশনের জন্য ইউজফুল, সমবেগ এবং অসমবেগ উভয়ের ক্ষেত্রে। তার মানে আমরা এখানে টু কাইন্ডস অফ ভেলোসিটি পাচ্ছি, একটা হচ্ছে এভারেজ ভেলোসিটি, দ্যাট ইজ নাথিং বাট v is equal to del r by del t, and another thing is instantaneous velocity, that is vint, you can say this is dr by dt, and for speed this will be ds by dt। বুঝা গেল? ক্লিয়ার? আমরা নেক্সট দিন সেম থিং করব আমরা অ্যাক্সিলারেশনের জন্য, তারপরে কিছু প্রবলেম করব। ঠিক আছে, আজকে এখানে থাক, গুড নাইট, রাখলাম। আমি রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই।